নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ স্বর্ণফসলগুলি দিয়ে সাজানো আমাদের হিয়া সাহিত্য চর্চার বেঙ্গলি অডিও স্টোরি। আজ আপনাদের জন্য যে অডিও স্টোরিটি নিয়ে এসেছি সেটি হল সাহিত্যিক জরাসন্ধের লেখা টেলিফোনের কবলে। খুকুমনির একটি মাত্র দাঁত, তার চোটে সবাই অস্থির। সামনে যা কিছু পড়বে ওই খুদে দাঁতটুকু থেকে কারও নিস্তার নেই। ধৈর্যটি ঘোষের ছেলে কমলের অবস্থাও ঠিক তার মতন। বাড়িতে টেলিফোন এসেছে, আর যায় কোথায়? চেনা আজ চেনা কিংবা মুখ চেনা টেলিফোনের নাগালের মধ্যে পড়েছে কি আর রক্ষা নেই। দিনে 17 বার কমলের ক্রিং ক্রিং, কান ঝালাপালা না করে ছাড়বে না। যাদের বাড়িতে ফোন নেই তাদেরও কি বাজবার পথ আছে? পাশের বাড়িতে কিংবা কাছাকাছি কোনো দোকানে ক্রিং বেজে উঠলেই হলো। কাকে চাই? বাদলকে একটু ডেকে দিতে পারেন? কে বাদল? আপনাদের পাড়ায় 33 নম্বর বাড়িতে থাকে। বলবেন কমল ডাকছে। গরমের ছুটি চলছে, স্কুল বন্ধ, 10টায় বাবা বেরিয়ে যান কোর্টে। কমলও সকাল সকাল খেয়ে দিয়ে তৈরি। তারপর সারা দুপুর বৈঠকখানার দরজা বন্ধ করে চলতে থাকে টেলিফোন। মা থাকেন ওপরে, এসব খবর রাখেন না। তাছাড়া দুপুর রোদে টোটো করে না ঘুরে ছেলে যে ঠান্ডা হয়ে বাড়িতে বসে আছে এতেই তিনি খুশি। এদিকে ক্রমাগত রিং খেয়ে নিজের লোক আর বন্ধুবান্ধবরাও অতিষ্ঠ হয়ে উঠেছে। আজকাল তারা আর সাড়া দেয় না। পিসিমা এমন খেকিয়ে উঠেছিলেন যে কমলের মনে হলো তার কানের পর্দাটাই বুঝি ফেটে গেল। সেজো মামা ধমকে দিয়েছিল, দাঁড়াও তোমার বাবাকে বলে দিচ্ছি। কমল তাই বিরক্ত হয়ে চেনা মহল ছেড়ে দেওয়া স্থির করল। এবার তার ফোনের পাল্লায় পড়ে গেল গোটা কলকাতা শহর। গাইড দেখে বেছে বেছে যাকে খুশি ডাকে। কখনো কোনো বড় দোকান বা কোনো বড় অফিস কিংবা কোনো নামজাদা বড় লোক। কেউ ভদ্রভাবে সাড়া দেয়, 2 মিনিট হয়তো গল্পও করে। কেউ বা রেগে মেগে ঘটাং করে রিসিভার রেখে দেয়। কারো গলাটা ভারী মিষ্টি, কেউ বা আবার কথা বলে যেন হাড়ির ভিতর থেকে। সে এক বিচিত্র জগৎ। সমস্ত দুপুর সে তন্ময় হয়ে থাকে, নিজেকে যেন হারিয়ে ফেলে তারের জালে ঘেরা টেলিফোনের রহস্য লোকে। হ্যালো, আপনি কি ঝটপটিলাল খটমটওয়ালা? जी, आप कहाँ से बोलते हैं? কমল গলাটা যদ্দূর সম্ভব গম্ভীর করে বলে, আমি প্রিন্স অফ ডাল্টনগঞ্জ কথা বলছি। प्रिंस ऑफ डाल्टनगंज। सलाम हुजूर, बोलिए क्या हुकुम? দেখুন, আপনাদের কাছে ভালো বেনারসি শাড়ি হবে তো? জরুর হবে। আপনি কত চান? বেশি নয়, খান 50 শাড়ি পাঠিয়ে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। না না, এখনই নয়, বিকেলের দিকে পাঠালেই চলবে। বহুত আচ্ছা, আপনার ঠিকানাটা যদি মেহেরবানি করে। কমল ঠিকানাটা জানিয়ে দিল। সেদিন বিকেলে ভালো খেলা ছিল মাঠে, কিন্তু খটমটওয়ালার লোক তার বেনারসির বোঝা নিয়ে কিরকম নাকালটা হয় দেখবার জন্য খেলার লোভও ছাড়তে হলো। 4:55। ধৈর্যটিবাবু অফিস থেকে ফিরেই আবার একদল মক্কেল নিয়ে হিমশিম খাচ্ছেন। এমন সময় একখানা জমকালো মোটর এসে গেটের সামনে দাঁড়ালো। নামলেন একজন মাড়োয়ারি ভদ্রলোক, সঙ্গে বিশাল এক কাপড়ের বান্ডিল। ঘরে ঢুকে রাম রাম জানিয়ে বললেন, প্রিন্স অফ ডাল্টনগঞ্জ আছেন কি? ধৈর্যটিবাবু বিরক্তির সুরে বললেন, প্রিন্স অফ ডাল্টনগঞ্জ? সে আবার কে? আপনি বড় ভুল করছেন। মারোয়ারি ভদ্রলোক বললেন, जी नहीं, নম্বর আমি সাথ সাথ নোট করে নিয়েছি, ভুল আমি করি নাই। ধৈর্যটিবাবু রুক্ষভাবে বললেন, দেখুন, বাজে তর্ক করবার সময় আমার নেই। এটা আমার বাড়ি, কোনো প্রিন্স ট্রিন্স এখানে থাকে না। দয়া করে এবার আসুন, নমস্কার।
আপনি কষ্ট করে একটু খবর নিয়ে দেখুন। প্রিন্স 50 জোড়া বেনারসির অর্ডার দিলেন। ঘরে গেলে বড্ড গোসা হবেন, আমিও। আহ, লোকটা তো বড্ড জ্বালাচ্ছে দেখছি। 100 বার বলছি এটা আমার বাড়ি, আমি ধৈর্যটি ঘোষ ওকালতি করে খাই, আমার 14 পুরুষে কেউ প্রিন্স নেই। মারোয়ারি ভদ্রলোক বললেন, লেকিন আবার লেকিন? আপনি যাবেন কিনা জানতে চাই। 2-4 জন মক্কেলও বোঝাতে চেষ্টা করল মারোয়ারি বাবুর নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। টেলিফোনে বাড়ির নম্বর এবং রাস্তার নাম হয়তো তিনি ঠিক ধরতে পারেননি। কিন্তু মারোয়ারি নাছোড়বান্দা। জোরের সঙ্গে তিনি বলতে লাগলেন, 25 বছর টেলিফোন নিয়ে আমার কারবার, ভুল আমার হতেই পারে না বাবুজি। সময়ের দাম আমার ভি আছে। গাড়ি ভাড়া আর মুটে খরচ নেহি লেকে আমি কিছুতেই নড়বে না। আমার মনি বড় বাজারের খটমাটওয়ালা, বহুত বড় কারবারি, লাখো টাকার মালিক। এরকম উকিল 2-4 ডজন তাদের গদিতে গড়াগড়ি খাচ্ছে। ধৈর্যটিবাবু রুখে এলেন আস্তিন গুটিয়ে। মারোয়ারিও পিছুপা নয়। মক্কেলরা মাঝখানে পড়ে হাতাহাতিটা আর হতে দিল না। কোনো রকমে ঠেলে ঠুলে মারোয়ারিকে গাড়িতে তুলে রওনা করে দিল। সে চোখ রাঙিয়ে শাসিয়ে গেল, আচ্ছা হাম ভি দেখ লেঙ্গে। রোখারুখি দেখে কমল প্রথমটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বেশ মজাই লাগলো। টেলিফোনটা মুখে তুলে 2টি মাত্র কথা, তার থেকে একেবারে লঙ্কা কাণ্ড। কমলদের বাড়ির ঠিক সামনে রাস্তার ওপারে থাকতেন এক জমিদার। অনেকখানি জায়গা জুড়ে বাড়ি, তার সঙ্গে ফলের বাগান। ভদ্রলোকের থাকবার মধ্যে আছে তার স্ত্রী আর এক ভাগ্নে। হাড় কঞ্জুস, সারাদিন যক্ষের মতো বসে আছে বাইরের ঘরে। পাড়ার কোনো ছেলে গেটের ভিতরে পা দিয়েছে কি দাঁত খিচিয়ে তাড়া করেন। অথচ অমন গাছ ভর্তি আম, ডাল ভেঙে পড়া লিচু আর জামরুল, এইসব দেখে ঠিক থাকাই বা যায় কেমন করে। সেদিন একটা সুখবর পাওয়া গেল, বুড়োর নাকি অসুখ। দুপুরবেলা পাড়াটা নিঝুম হয়ে গেছে। বাসনওয়ালা কাসর বাজিয়ে চলে গেল। কমল আস্তে আস্তে রাস্তা পার হয়ে গেটটা আলগোছে টপকে বাগানে ঢুকে পড়ল। মালিটারও দেখা নেই, বোধহয় ঘুমুচ্ছে। সামনেই একটা ছোট লিচু গাছ, সহজেই ওঠা যায়। টপাটপ কয়েকটা পাকা লিচু মুখে পুরে দিতেই কমলের প্রাণটা যেন জুড়িয়ে গেল। তারপর দুপকটে ভর্তি করে যেমনি নেমেছে, ব্যাস একেবারে মুখোমুখি জমিদার বুড়ো। কে হে তুমি চাঁদ? কমল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জমিদারবাবু এগিয়ে এসে চিবুকে হাত দিয়ে তার মুখটা তুলে ধরে বললেন, ও, ঘোষেদের ওই বাদর ছোড়াটা। বাবা অত বড় উকিল আর ছেলে হলো চোর, বিশ্বকর্মার বেটার চামচিকে। কান ধর, ধর কান বলছি। কমল দু পকেট থেকে লিচুগুলো বের করে ছুঁড়ে ফেলে দিল। রাগে অপমানে তার দু চোখ ফেটে বেরিয়ে এলো কান্না। পরদিন দুপুরবেলা টেলিফোন বেজে উঠল এক ডাক্তারের ক্লিনিকে। হ্যালো, ডাক্তার সান্যাল আছেন কি? হ্যাঁ, কথা বলছি। কমল অনুনয় সুরে বললে, দেখুন আমার মামার বড্ড অসুখ, আপনাকে এক্ষুনি আসতে হবে ডাক্তারবাবু। কি অসুখ? তা তো ঠিক বুঝতে পারছি না, মাথার অসুখ বলেই মনে হচ্ছে। মাথার অসুখ? হ্যাঁ, যাকে দেখছেন দাঁত মুখ খিচিয়ে তাড়া করছেন। বাড়িতে আমি আর মামিমা ছাড়া কেউ নেই, আমরা বড্ড বিপদে পড়েছি। আপনার নাম আর ঠিকানা? কমল জমিদারবাবুর বাড়ির ঠিকানা আর তার ভাগ্নের নাম বলে দিল। জমিদার ঘনশ্যাম রায় তার বৈঠকখানার পাশের ঘরে ইজি চেয়ারে শুয়ে খবরের কাগজ পড়ছিলেন। ওপাশের ঘরে তার ভাগ্নে কি একটা করছিল। ডাক্তারের গাড়ি এসে বাড়ির সামনে থামল। ডক্টর সান্যাল নেমে এসে কড়া নাড়তেই দরজা খুলল ঘনশ্যামের ভাগ্নে। যতীনবাবু আছেন? আমারই নাম যতীন। ও, আপনিই বুঝি ফোন করেছিলেন? মামা কেমন আছেন? মামা? যার মাথার অসুখ, তিনি আপনার মামা নন? যতীন মুখ চোরা লোক, হঠাৎ হতভম্ব হয়ে জবাব দিতে পারল না। কথাটা ঘনশ্যামের কানে গেল।
তিনি এ ঘরে এসে কড়া মেজাজে বললেন, কে আপনি? আমি ডাক্তার। এখানে কি দরকার? ডাক্তার সান্যাল বুঝলেন ইনিই তার রোগী। মাথার গোলমাল, চটালে চলবে না। ঠান্ডাভাবে মোলায়েম করে বললেন, আমি আপনার কাছেই এসেছি। এখন কেমন আছেন বলুন তো? থাক, অতটা দরদ না দেখালেও চলবে। যান এবার, মানে মানে সরে পড়ুন। ডক্টর সান্যাল যতীনের দিকে চেয়ে বললেন, বাড়ির চাকর বাকর আছে তো, একটু ধরতে হবে যে। ঘনশ্যাম গর্জে উঠলেন, কি ধরতে হবে আমাকে? কি মতলব তোমার? যতীন, পুলিশে খবর দে, লোকটি মনে হচ্ছে ডাকাত। ঠিক এমনই সময় একখানা অ্যাম্বুলেন্স এসে গেটের সামনে দাঁড়ালো। একজন লোক বেরিয়ে এসে বলল, এটাই কি 25 নম্বর বাড়ি? যতীন বললে, হ্যাঁ। যতীনবাবু বলে একজন ভদ্রলোক ফোন করেছিলেন, এখানে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তার সান্যাল বললেন, অ্যাক্সিডেন্ট নয়, একটা মেন্টাল কেস, মাথার ব্যাপার। যাক, এসে ভালোই হয়েছে, হাসপাতালেই নেওয়া দরকার। ঘনশ্যাম হঠাৎ ফেটে পড়লেন যতীনের উপর। গালে এক চড় কষিয়ে দিয়ে গর্জে উঠলেন, এসব কি হচ্ছে উল্লুক? যতীন কেঁদে ফেলল। ডাক্তার সান্যাল অ্যাম্বুলেন্সওয়ালাদের কি একটা ইঙ্গিত করলেন। সঙ্গে সঙ্গে 3-4 জনে মিলে ঘনশ্যামকে জাপটে ধরল এবং টেনে হিসড়ে অ্যাম্বুলেন্সের মধ্যে শুইয়ে দিল। জমিদারবাবু কেঁদে চেঁচিয়ে হাত পা ছুঁড়ে পাড়া মাথায় করে তুললেন। বলছি, ভালো হবে না কিন্তু। যতীনের মামিমা উপরের ঘরে ঘুমোচ্ছিলেন। শোরগোল শুনে যখন বেরিয়ে এলেন, গাড়ি তখন স্টার্ট দিয়েছে। কি ব্যাপার? ডাক্তার সান্যাল কোথায় নমস্কার নিয়ে জানিয়ে যাচ্ছে? বললেন, আপনি ভাববেন না মা, আপনার স্বামীর চিকিৎসার কোনো ত্রুটি হবে না। অ্যাডভোকেট ধৈর্যটি ঘোষ তার কোর্ট আর মক্কেলের মধ্যেই ডুবে থাকতেন। একমাত্র ছেলের পড়াশুনোর খবরদারি করবার সময় ছিল না। বদভ্যাস ছিল কমলের এক কাকার। তিনি ছিলেন গোবর্ধন ব্যাংকের ম্যানেজার। একদিকে এক থালা রসগোল্লা আর একদিকে একখানা অঙ্কের প্রশ্নপত্র রেখে যদি তাকে বলা হতো কোনটা চায়, তিনি ওই প্রশ্নপত্রটা তুলে নিতেন। এহেন কাকাকে কমল প্রাণপণে এড়িয়ে চলত। গরমের ছুটি শেষ হয়ে এসেছে, কোথাও এবার বেড়াতে যাওয়া হলো না। রবিবারের দুপুরটা বোটানিক্যাল ঘুরে এলে কেমন হয়। খেয়ে দিয়ে কমল এই সম্বন্ধে একটা প্ল্যান করছিল। হঠাৎ কাকা হাঁক দিলেন, কমল, অ্যালজেব্রা নিয়ে এসো। তারপর সন্ধ্যা পর্যন্ত গোটা 40 শক্ত শক্ত ইকুয়েশন, হার্ডার ফ্যাক্টস আর আইডেন্টিটিস। কমল ঠিক করল এর শোধ নিতে হবে। এবার তার টেলিফোন ঝংকার দিল থানায়। অফিসার ইনচার্জ কথা বলছি। সর্বনাশ হয়েছে বড়বাবু, শিগগির পুলিশ পাঠান। কোথায়? কি ব্যাংকের বললেন? কে আপনি? আমি গোবর্ধন ব্যাংকের ম্যানেজার। ব্যাংকে ডাকাত পড়েছে, এক্ষুনি সাহায্য চাই। সন্ধ্যাবেলা কাকা যখন ফিরলেন, তার মুখ দেখে চমকে উঠল সবাই। দারোয়ান বললে, কে কোত্থেকে উড়ো খবর দিয়েছে ব্যাংকে ডাকাত পড়েছে। থানার বড় দারোগা এসে যাচ্ছে তাই করে বকে গেল ম্যানেজার বাবুকে। উনি কত করে বললেন আমি কিছুই জানি নে, তা কে শোনে। যাবার সময় দারোগা শাসিয়ে গেল পুলিশকে মিথ্যে হয়রান করার জন্য মামলা করবে। কমলের সমস্ত রাগ গিয়ে পড়ল ওই দারোগার উপর। আচ্ছা, সেও মজা দেখাতে জানে। একটা রাত আর কয়েক ঘন্টার মামলা, তারপর বাবাজি টের পাবেন কত ধানে কত চাল। পরদিন বেলা 11টা। নাম্বার প্লিজ। হ্যালো, বড়বাবু আছেন? তিনি তো কোর্টে গেছেন, আপনার কি দরকার? ওকে এক্ষুনি খবর দিন যে ওর ছেলেকে কুকুরে কামড়েছে, ভয়ানক পাগলা কুকুর। ফোনের ওদিকটা আতকে উঠল। কুকুরে কামড়েছে? কি সর্বনাশ! আপনি কে বলুন তো? আমি ওদের পাড়ার লোক। ফোন রেখে কমলের মনে হলো গলা যেন তার চেনা চেনা। ঘণ্টাখানেক পরে একখানা ট্যাক্সি এসে হাজির। ধুরচিটিবাবুর মোহরি ব্যস্ত সমস্ত হয়ে বাড়ি ঢুকল। পিছনে ওদের পুরনো ডাক্তার গজপতি সেন। কমল বাইরের ঘরেই ছিল।
ডাক্তার সেন এগিয়ে এসে তার হাতের নাড়ি পরীক্ষা করতে করতে বললেন, কতক্ষণ আগে কামড়ালো? কুকুরটা খ্যাপা না পোষা লক্ষ্য করেছো? কমল অবাক হয়ে বলল, তার মানে? ডাক্তার তার পিঠ চাপড়ে বললেন, বোকা ছেলে, পাগলা কুকুরের কামড় লুকোতে আছে কখনো? নিজে নিজেই বুঝি ব্যান্ডেজ বাঁধা হয়েছে। কমল বলল, কি সব বলছেন আপনি? এ তো কিছুর কামড় নয়, খেলার মাঠে পড়ে গিয়ে কাটা তারে কেটে গেছে খানিকটা। ডাক্তার মুচকি হেসে বললেন, বেশ তাই হলো, এবার ওঠো দেখিনি। একটা জামা পরে নিয়ে চলো আমার সঙ্গে, গাড়ি দাঁড়িয়ে আছে। মোহরির সঙ্গে মা নেমে এলেন হন্তদন্ত হয়ে। কি সর্বনেশে ছেলে মাগো, পাগলা কুকুরের কামড়, কাউকে বলা নেই কও নেই, দিব্যি চুপচাপ বসে আছে, দুটো ইঞ্জেকশন দেবে এই ভয়ে। মোহরি বলল, যা বলেছেন মা, ভাগ্যিস পাড়ার একটা ছেলে বুদ্ধি করে খবরটা দিলে তাই। বাবু সবে কোর্টে গিয়ে মামলা ধরেছেন, জানাই কি করে, চুপ করেও তো থাকা যায় না, শেষটাই খবর দিতে হলো। শুনে কোর্ট শুদ্ধ লোক ব্যস্ত হয়ে উঠল। বাবু বললেন, ট্যাক্সি নিয়ে ছোট নিবারণ, ডাক্তারবাবুকে নিয়ে গিয়ে দেখো ছেলেটা বেঁচে আছে কিনা। মা কেঁদে ফেললেন, কি হবে ডাক্তারবাবু? ডাক্তার সেন ভরসা দিলেন, না ভয়ের কিছু কারণ নেই, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। কমল বুঝল প্রতিবাদ টিকবে না, নিজেকে ছেড়ে দিল ভাগ্যের হাতে। ভাগ্য বই কি, নইলে সে চাইল 1057 আর এক্সচেঞ্জ ডেভিলটা দিয়ে বসলো 1097, একেবারে তার বাবার নম্বর। 5-এর বদলে নয়, তার ফল যে এতখানি মারাত্মক হবে কে কবে ভাবতে পেরেছিল? পাস্তুর ইনস্টিটিউট একটা উঁচুমতো বেঞ্চির উপর শুয়ে দিল তাকে। কাঁটা তারের খোঁচাটাকে ছুরি দিয়ে কেটে বাড়িয়ে দিল কচকচ করে, যেন শশা কাটছে। তার মধ্যে ঢেলে দিল কোষ্টিক না কি এক পৈশাচিক ওষুধ। কমলের চোখে দুনিয়ার সব আলো নিভে গেল দপ করে। বুক চিরে বেরিয়ে এলো এমন এক বিভৎস চিৎকার, যার তুলনা মেলে শ্মশানের প্রেতগুলো যখন চেঁচায়। তারপর একটা জল্লাদ এসে পেটের উপর ফুটিয়ে দিল প্যাট প্যাট করে দুটো ইঞ্জেকশন। হেসে বলল, ভয় কি খোকা, এই তো সবে শুরু, এইরকম 28টা দিতে হবে 14 দিন ধরে। কমল শুধু ফ্যাল ফ্যাল করে তাকালো একবার। শেষ হলো সাহিত্যিক জরাসন্ধের টেলিফোনের কবলে। শ্রোতাবন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইতিমধ্যে যে সকল শ্রোতাবন্ধুরা হিয়া সাহিত্য চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।